বাংলাদেশে মোবাইল প্রযুক্তির দুনিয়ায় মানে টেলিকম সেক্টরে একটা বেশ বড় খবর কিন্তু চলে এলো। হ্যাঁ, ঠিকই। দেশের একদম প্রধান দুটো অপারেটর গ্রামীণফোন আর রবি ওরা বাণিজ্যিকভাবে 5G সেবা চালু করে ফেলেছে। পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক মানে 5G অবশেষে তাহলে আমাদের হাতে এলো আর কি। একদম। 1 সেপ্টেম্বর 2025 সোমবার, দিনটা মনে রাখার মতো। রবি তো প্রথমে ঘোষণাটা দিল, আর তার কয়েক ঘন্টা পরেই গ্রামীণফোনও জানিয়ে দিল তারাও মাঠে নেমে পড়েছে 5G নিয়ে। তো আমরা আজ এই নিয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের হাতে বেশ কিছু সংবাদ প্রতিবেদন আছে, সেগুলোর উপর ভিত্তি করেই আমাদের আজকের এই আলোচনা। হ্যাঁ, আমাদের লক্ষ্য হলো এই 5G আসলে কি, এর সুবিধা কি, মানে কোথায় পাওয়া যাচ্ছে এখন, গতি কেমন হবে, খরচ কি বাড়বে, কিভাবে এটা ব্যবহার করা যাবে। আর সবচেয়ে বড় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, আমাদের 4Gর যা অবস্থা, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে 5Gর ভবিষ্যৎটা কি, এই সবকিছু নিয়ে কথা বলা যাক। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আনুষ্ঠানিক শুরুর ব্যাপারটা যদি দেখি, রবি তাদের হেড অফিসে একটা উদ্বোধনী অনুষ্ঠানও করেছিল। ওহ আচ্ছা। হ্যাঁ, সেখানে সরকারের প্রতিনিধিরা ছিলেন, বিটিআরসির চেয়ারম্যানও উপস্থিত ছিলেন, আর টেকনিক্যাল সাপোর্টের দিক থেকে এরিকসন আর হুয়াওয়ে কিন্তু রবির সাথে কাজ করেছে। হুয়াওয়ে আর এরিকসন, তার মানে বড় আন্তর্জাতিক প্লেয়াররা শুরু থেকেই আছে। এটা বেশ ইন্টারেস্টিং। কিন্তু মূল প্রশ্নটা হলো, ঘোষণা তো হলো, এই দারুণ সেবাটা এখন মিলছে কোথায়? মানে আমি বা আপনি কি এখনই ব্যবহার করতে পারবো? না, এখনই কিন্তু দেশ জুড়ে এই সেবাটা পাওয়া যাচ্ছে না। রবি যেমন খুব পরিষ্কার করে বলেছে, ওরা ঢাকা, চট্টগ্রাম আর সিলেটের মোট 7টা নির্দিষ্ট স্পটে প্রাথমিকভাবে চালু করেছে। 7টা জায়গা? যেমন ধরুন, ঢাকায় ফকিরাপুল মানে পল্টন এলাকা, ঢাকা ইউনিভার্সিটির কিছুটা অংশ, শাহবাগ বা মগবাজার চৌরাস্তার দিকে, চট্টগ্রামে খুলশীতে, আর সিলেটের সাগরদিঘির পাড় এলাকায়। খুবই নির্দিষ্ট কিছু লোকেশন। অন্যদিকে গ্রামীণফোন যা বলছে সেটা শুনে তো বেশ বড় ব্যাপার মনে হচ্ছে। ওরা নাকি দেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে 5G চালু করে ফেলেছে। হ্যাঁ, জিপির সিইও ইয়াসির আজমান একটা ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন। প্রত্যেক বিভাগীয় শহর, তার মানে কি পুরো শহর জুড়ে, নাকি এখানেও কিছু নির্দিষ্ট এলাকা বোঝানো হচ্ছে? আমার তো মনে হয় দ্বিতীয়টাই হবে। হ্যাঁ, সম্ভবত সেটাই। মানে পুরো শহর এক মুহূর্তে কভার করা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার। খুব সম্ভবত প্রত্যেক বিভাগীয় শহরের কিছু গুরুত্বপূর্ণ মানে স্ট্র্যাটেজিক লোকেশনে হয়তো নেটওয়ার্ক চালু করেছে। রবির প্ল্যানটা এখানে একটু বেশি ডিটেইলড মনে হয়েছে আর কি। ওরা যেমন বলছে, গ্রাহকদের 5G হ্যান্ডসেট ব্যবহারের হার কেমন আর তাদের প্রাথমিক অভিজ্ঞতা কেমন হচ্ছে সেটার উপর ভিত্তি করে ওরা নেটওয়ার্ক বাড়াবে। হ্যান্ডসেট তো একটা বিশাল ফ্যাক্টর। রবি কি কোনো সংখ্যা বলেছে, মানে কত শতাংশ গ্রাহকের হাতে 5G ফোন থাকলে ওরা নেটওয়ার্ক দেবে? হ্যাঁ, ওরা একটা ধারণা দিয়েছে। বলছে যে এলাকায় ওদের মোট গ্রাহকের প্রায় 15 থেকে 20% হাতে 5G ফোন থাকবে, সেই এলাকাগুলোতে ওরা 5G চালু করার দিকে মনোযোগ দেবে। 15 থেকে 20%? এখন কত আছে ওদের? বর্তমানে নাকি ওদের মাত্র 6 থেকে 7% গ্রাহকের 5G ফোন আছে। যদিও কিছু কিছু জায়গায়, যেমন হয়তো শহরাঞ্চলে, এটা নাকি 20% পৌঁছে গেছে। ও আচ্ছা, তাহলে তো বোঝা যাচ্ছে দেশব্যাপী ছড়াতে বেশ ভালোই সময় লাগবে। এটা তো তাহলে একটা লম্বা প্রক্রিয়া। অবশ্যই অবশ্যই, এটা ধাপে ধাপে এগোবে। অপারেটরদের তো খরচ আর চাহিদা এই দুটো মিলিয়ে একটা ব্যালেন্স করতে হচ্ছে, তাই না? 5G নেটওয়ার্ক স্থাপনের খরচ কিন্তু অনেক বেশি। ঠিক। সেজন্যই একেবারে সব জায়গায় ঝাঁপিয়ে না পড়ে ওরা একটু ধীরে সুস্থে এগোচ্ছে। রবি যেমন একটা টার্গেটও দিয়েছে, 2026 সালের শেষ নাগাদ ওরা নাকি 800 থেকে 1000 5G সাইট মানে টাওয়ার চালু করতে চায়। 800 থেকে 1000 টাওয়ার 2026 সালের মধ্যে? এটা একটা বাস্তবসম্মত পরিকল্পনা বলেই মনে হচ্ছে। হ্যাঁ, বেশ, কভারেজের বিষয়টা তো বুঝলাম। এবার আসি সেই বিষয়ে যা নিয়ে সবার আগ্রহ তুঙ্গে, গতি, স্পিড। বলা হচ্ছে 4Gর চেয়ে 10 থেকে 20 গুণ বেশি গতি। এটা তো শুনতে দারুণ লাগছে। বাস্তবে কি অবস্থা? অপারেটররা কিছু টেস্ট করেছে? হ্যাঁ, কাগজে কলমে তো গতি অমচক বেশি। থিওরিটিক্যালি 5G ডাউনলোড স্পিড 20 Gbps আর আপলোড স্পিড 10 Gbps পর্যন্ত হতে পারে। তবে এটা হলো একদম ল্যাব কন্ডিশনে, মানে আদর্শ পরিস্থিতিতে। ঠিক। বাস্তবে গ্রামীণফোন যেমন জানিয়েছে, ওরা ওদের অফিসে টেস্ট করে ডাউনলোড স্পিড পেয়েছে 551 Mbps আর আপলোড স্পিড 64 Mbps। 551 Mbps, ওয়াও! আমরা যেখানে 4Gতে 10-30 Mbps পেতেই হিমশিম খাই, সেখানে এটা তো মানে বিশাল লাভ। রবি's টেস্ট রেজাল্ট কেমন? রবি জানিয়েছে ওরা ঢাকা আর চট্টগ্রামে 622 Mbps পর্যন্ত স্পিড পেয়েছে। 622? আরও বেশি? হ্যাঁ,
ওরা বলছে গড় গতি হয়তো 70 থেকে 80 এমবিপিএস থেকে শুরু হবে, তবে লোকেশন ভেদে এটা 100 থেকে 220 এমবিপিএস বা তারও বেশি হতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই গতি কিন্তু অনেক কিছুর ওপর নির্ভর করে। যেমন ওই সময়ে ওই টাওয়ারের নিচে কতজন ব্যবহারকারী আছে, আপনার ডিভাইসটা কেমন, টাওয়ার থেকে আপনার দূরত্ব কতটুকু, এই সব কিছুর ওপর। 622 এমবিপিএস, এটা আসলেই অন্যরকম শোনাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, সাধারণ ব্যবহারের সময়, মানে ধরুন একটা ভিড়ের জায়গায় বা ধরুন ঘরের ভেতরে, এই গতির কতটা আসলে পাওয়া যাবে? কারণ 4Gর বেলাতেও তো আমরা দেখেছি বিজ্ঞাপনে যা বলা হয় বাস্তবে তার সাথে অনেক ফারাক থাকে। এটা খুব ভালো একটা পয়েন্ট। দেখুন, 5Gর যে উচ্চ ফ্রিকোয়েন্সি, বিশেষ করে মিলিমিটার ওয়েভ যেটা, সেটার সিগন্যাল কিন্তু দেয়াল বা অন্য কোনো বাধা ভেদ করতে একটু দুর্বল। ও আচ্ছা। তাই ঘরের ভেতরে বা খুব ঘন বসতিপূর্ণ এলাকায় গতি হয়তো বিজ্ঞাপনের সর্বোচ্চ গতির চেয়ে কিছুটা কম পাওয়া যেতে পারে। তবে 4Gর চেয়ে যে অনেক অনেক ভালো অভিজ্ঞতা হবে, সেটা নিয়ে খুব বেশি সন্দেহ নেই। মূল পার্থক্যটা কিন্তু শুধু স্পিডে না, রেসপন্স টাইমেও হবে, যেটাকে ল্যাটেন্সি বলে। ল্যাটেন্সি, হ্যাঁ, সেটা নিয়ে কথা বলবো। তার আগে খরচের ব্যাপারটা একটু পরিষ্কার হওয়া দরকার। এই যে এত দারুণ গতি, এর জন্য কি আমাদের পকেট থেকে বাড়তি টাকা গুনতে হবে? মানে কোনো স্পেশাল প্যাকেজ লাগবে? না, এখানেই আপাতত একটা বড় স্বস্তির খবর আছে। রবি এবং গ্রামীণফোন দুজনেই কিন্তু পরিষ্কার করে জানিয়েছে যে 5G ব্যবহারের জন্য গ্রাহকদের কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। বলেন কি, একই খরচে? হ্যাঁ, মানে আপনার যে বর্তমান 4G ডেটা প্যাকেজ আছে, সেই প্যাকেজ ব্যবহার করেই আপনি 5Gর গতি উপভোগ করতে পারবেন। শর্ত শুধু দুটো, আপনার হ্যান্ডসেটটা 5G হতে হবে আর আপনি 5G কভারেজ এরিয়ার মধ্যে থাকতে হবে। তার মানে টেকনোলজি আপগ্রেড হচ্ছে, কিন্তু দামটা আপাতত একই থাকছে। এটা তো দারুণ খবর। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। গতি যদি এত বেড়ে যায়, তাহলে তো ডেটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে কি ব্যবহারের খরচটা আসলে ঘুরিয়ে ফিরিয়ে বেড়ে গেল না? ঠিক এই পয়েন্টটাই ধরতে চেয়েছিলাম। এটাই কিন্তু 5G ব্যবহারের ক্ষেত্রে একটা বড় সতর্কতার বিষয়। যেহেতু ডেটা ডাউনলোড বা স্ট্রিম করার গতি অনেক বেড়ে যাচ্ছে, তাই একই কাজ করতে হয়তো আপনার সময়ে অনেক কম লাগবে, কিন্তু ডেটা খরচ হবে অনেক দ্রুত। যেমন ধরুন, একটা হাই ডেফিনেশন মুভি যেটা নামাতে আগে হয়তো আধ ঘন্টা লাগতো, সেটা এখন কয়েক মিনিটেই নেমে যাবে। কিন্তু এর সাথে আপনার ডেটা প্যাকেজের কয়েক গিগাবাইটও হয়তো ফুরুত করে শেষ হয়ে যেতে পারে। বুঝলাম। তার মানে ডেটা ব্যবহারের ওপর এখন আরও বেশি নজর রাখতে হবে। একদম। হতে পারে ভবিষ্যতে অপারেটররা হয়তো 5Gর কথা মাথায় রেখে আলাদা, মানে একটু বড় ভলিউমের ডেটা প্যাক নিয়ে আসবে, কিন্তু আপাতত ডেটা ম্যানেজমেন্টটা ব্যবহারকারীকেই করতে হবে। বুঝলাম ব্যাপারটা। আচ্ছা, এখন ধরুন আমার এলাকায় 5G নেটওয়ার্ক এসেছে, আমার ফোনটাও 5G সাপোর্ট করে। আমি এখন কিভাবে এই সেবাটা চালু করব? সিম কি পাল্টাতে হবে? না, সিম পাল্টানোর কোনো দরকার নেই। আপনার এখনকার যে 4G সিম কার্ডটা আছে, সেটাতেই 5G চলবে। আপনাকে শুধু দুটো জিনিস নিশ্চিত করতে হবে। এক, আপনার ফোনটা 5G সাপোর্টেড কিনা, আর দুই, আপনি 5G কভারেজ এলাকার ভেতরে আছেন কিনা। আচ্ছা, আর ফোনে কি কোনো সেটিংস বদলাতে হবে, নাকি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে? সাধারণত ফোনে একটা ছোট্ট সেটিংস পরিবর্তন করতে হয়। এটা এক এক ব্র্যান্ডের ফোনে অপশনটা একটু এদিক ওদিক থাকতে পারে, কিন্তু মূল ব্যাপারটা একই। কিভাবে করতে হবে? আপনি ফোনের সেটিংসে যাবেন, তারপর মোবাইল নেটওয়ার্ক বা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই জাতীয় কোনো অপশনে যাবেন। সেখানে দেখবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ বা নেটওয়ার্ক মোড নামে একটা অপশন আছে। হ্যাঁ, থাকে তো। ওখানে ক্লিক করলে আপনি 4G, 3G, 2G অটো এরকম অপশন দেখতে পাবেন। তার সাথে এখন 5G, 4G, 3G, 2G অটো বা শুধু 5G অটো অথবা শুধু 5G এরকম অপশনও থাকার কথা। আপনাকে ওই 5G অপশনটা সিলেক্ট করে দিতে হবে। ওহ আচ্ছা, সিলেক্ট করে দিলাম। তারপর ফোনটা নিজে থেকেই 5G নেটওয়ার্ক খোঁজা শুরু করবে। যদি আপনার এলাকায় 5G সিগন্যাল থাকে এবং আপনার সিমে সার্ভিসটা অ্যাক্টিভ থাকে, তাহলে ফোনের ওপরে যে নেটওয়ার্ক স্ট্যাটাস বার থাকে, সেখানে 4G বা LTE লেখার বদলে 5G আইকন দেখতে পাবেন। ব্যাস হয়ে গেল। হ্যাঁ, ব্যাস, আপনি তখন 5G নেটওয়ার্কে কানেক্টেড। বাহ, প্রক্রিয়াটা তাহলে বেশ সোজাই মনে হচ্ছে। কিন্তু এই যে 5G, এটা নিয়ে বিশ্বজুড়ে এত আলোচনা, এত মাতামাতি, এটা কি শুধু ইন্টারনেটের গতি বাড়ানোর জন্যই, নাকি এর পিছনে আরও বড় কোনো কারণ আছে? কারণটা অবশ্যই অনেক গভীর এবং সুদূর প্রসারী। 5G শুধু দ্রুত গতির ইন্টারনেট নয়,
এটাকে বলা হচ্ছে একটা নতুন প্রযুক্তি প্ল্যাটফর্ম, মানে ভবিষ্যতের ডিজিটাল দুনিয়ার ভিত্তি। এর মূলত 3টে অসাধারণ বৈশিষ্ট্য আছে যা একে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে। কি সেই বৈশিষ্ট্যগুলো? প্রথমটা তো আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি, অনেক অনেক বেশি গতি। টেকনিক্যালি এটাকে বলে ইএমবিবি বা এনহ্যান্সড মোবাইল ব্রডব্যান্ড। দ্বিতীয়টা হলো অত্যন্ত কম ল্যাটেন্সি, মানে আপনি কোনো কমান্ড দিলে নেটওয়ার্ক সাড়া দিতে প্রায় কোনো সময় নেবে না। এটাকে বলে URLLC বা আল্ট্রা রিলায়েবল লো ল্যাটেন্সি কমিউনিকেশন। আর তৃতীয়টা হলো একই সাথে বিপুল সংখ্যক ডিভাইসকে নেটওয়ার্কে কানেক্ট করার ক্ষমতা। এটাকে বলে MMTC বা ম্যাসিভ মেশিন টাইপ কমিউনিকেশনস। এই যে কম ল্যাটেন্সির কথা বললেন, এটা আসলে কতটা কম, আর এটা কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, 4G-তে ল্যাটেন্সি সাধারণত 30 থেকে 50 মিলিসেকেন্ড বা তারও বেশি হয়। 5G-তে এটা কমে 1 মিলিসেকেন্ডের কাছাকাছি চলে আসতে পারে। 1 মিলিসেকেন্ড মানে চোখের পলকের ভগ্নাংশেরও কম সময়ে সাড়া দেবে। ঠিক তাই। এর মানে হলো অনলাইন গেমিংয়ের অভিজ্ঞতা আমূল বদলে যাবে, কোনো ল্যাগ বা ডিলে থাকবে না। কিন্তু তার চেয়েও বড় অ্যাপ্লিকেশন আছে, যেমন ধরুন দূর থেকে রোবটের সাহায্যে সার্জারি করা বা চালকবিহীন গাড়ি চালানো, অথবা ধরুন কোনো ফ্যাক্টরিতে অটোমেটেড মেশিন নিয়ন্ত্রণ করা। এইসব ক্ষেত্রে প্রতিটা কমান্ডের রেসপন্স টাইম মিলিসেকেন্ডের এদিক ওদিক হলেই কিন্তু বড় বিপদ হতে পারে। 5G এই প্রায় রিয়েল টাইম কন্ট্রোল সম্ভব করে তুলবে। দারুণ ব্যাপার তো। আর ওই যে বললেন অনেক ডিভাইস একসাথে কানেক্ট করা যাবে, সেটার সুবিধাটা কি? এখানেই তো আসছে ইন্টারনেট অফ থিংস বা IoT এর আসল বিপ্লব। 5G-র ক্ষমতা আছে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 10 লাখ ডিভাইসকে একসাথে নেটওয়ার্কে যুক্ত করার। 10 লাখ ডিভাইস প্রতি বর্গ কিলোমিটারে? হ্যাঁ, এর মানে হলো আমাদের চারপাশের সব কিছু, আমাদের বাড়ি, আমাদের শহর, আমাদের কারখানা, সবকিছুর ভেতরে থাকা সেন্সর আর ডিভাইসগুলো একে অপরের সাথে আর ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক যুক্ত থাকতে পারবে। স্মার্ট সিটি, স্মার্ট হোম, স্মার্ট ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রি 4.0 এই সব কনসেপ্টগুলোর সত্যিকারের বাস্তবায়ন সম্ভব হবে এই 5G-র মাধ্যমে। এই প্রযুক্তিগুলো আসলে কিভাবে কাজ করে? মানে 5G নেটওয়ার্কের পিছনে মূল টেকনোলজিগুলো কি কি? আপনি একটু আগে মিলিমিটার ওয়েভ, ম্যাসিভ মাইমো এগুলোর কথা বলছিলেন, এগুলো যদি একটু সহজ করে বুঝিয়ে বলতেন। অবশ্যই। দেখুন, 5G মূলত কয়েকটা নতুন প্রযুক্তিকে কাজে লাগায়। একটা হলো এটা 4G-র চেয়ে বেশ উঁচু ফ্রিকোয়েন্সির রেডিও তরঙ্গ ব্যবহার করে। এর মধ্যে দুটো ভাগ আছে। একটা হলো sub-6 গিগাহার্টজ, যেটা 4G-র ব্যবহৃত ব্যান্ডের চেয়ে একটু ওপরে, আর আরেকটা হলো মিলিমিটার ওয়েভ MM ওয়েভ, যেটা অনেক উঁচু ফ্রিকোয়েন্সি। এই মিলিমিটার ওয়েভের সুবিধা অসুবিধা কি? মিলিমিটার ওয়েভ ব্যান্ডে প্রচুর খালি জায়গা আছে, তাই এটা দিয়ে অনেক বেশি ডেটা পাঠানো যায়, মানে স্পিড অনেক বেশি পাওয়া যায়। কিন্তু এর অসুবিধা হলো এই সিগন্যাল বেশি দূর যেতে পারে না, আর দেয়াল বা গাছের মতো বাধা সহজে ভেদ করতে পারে না। ওহো, তাহলে তো কভারেজ দিতে সমস্যা হবে। ঠিক, এই জন্য মিলিমিটার ওয়েভ ব্যবহার করলে অনেক ঘন ঘন ছোট ছোট সেল টাওয়ার বা স্মল সেল বসাতে হয়, বিশেষ করে শহরাঞ্চলে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রযুক্তি হল ম্যাসিভ মাইমো। মাইমো এটা কি? মাইমো মানে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। সহজ ভাষায় বললে 5G টাওয়ারে অনেকগুলো ছোট ছোট অ্যান্টেনা ব্যবহার করা হয়। এই অ্যান্টেনাগুলো একসাথে অনেক ব্যবহারকারীর দিকে ডেটা সিগন্যাল পাঠাতে এবং গ্রহণ করতে পারে, অনেকগুলো স্পটলাইট একসাথে বিভিন্ন দিকে ফোকাস করার মতো। এর ফলে নেটওয়ার্কের ডেটা ধারণ ক্ষমতা আর গতি দুটোই অনেক বেড়ে যায়। আচ্ছা, বুঝলাম। আর নেটওয়ার্ক স্লাইসিং ওটা কি জিনিস? নেটওয়ার্ক স্লাইসিং একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। এটা হলো একই ফিজিক্যাল 5G নেটওয়ার্ককে সফটওয়্যারের মাধ্যমে লজিক্যালি ভাগ করে ফেলা, মানে বিভিন্ন ধরনের কাজের জন্য আলাদা আলাদা ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করা। উদাহরণ দিলে ভালো হয়। ধরুন এমার্জেন্সি সার্ভিস, যেমন অ্যাম্বুলেন্স বা পুলিশের যোগাযোগের জন্য একটা স্লাইস তৈরি করা হলো, যেটার প্রায়োরিটি থাকবে সবচেয়ে বেশি আর ল্যাটেন্সি থাকবে সবচেয়ে কম। আবার সাধারণ ইন্টারনেট ব্রাউজিং বা ভিডিও দেখার জন্য থাকলো আরেকটা স্লাইস। ধরুন কোনো স্মার্ট ফ্যাক্টরির রোবটগুলো চালানোর জন্য সম্পূর্ণ ভিন্ন আর একটা স্লাইস তৈরি করা হলো, যেটার নিরাপত্তা আর নির্ভরযোগ্যতা হবে সর্বোচ্চ মানের। প্রত্যেকটা স্লাইসের নিজস্ব গতি, নিরাপত্তা আর নির্ভরযোগ্যতার প্যারামিটার ঠিক করে দেওয়া যায়। বাহ, এটা তো অসাধারণ। তার মানে একই নেটওয়ার্ক দিয়ে বিভিন্ন প্রয়োজন মেটানো যাচ্ছে।
একদম, এটাই 5Gর অন্যতম বড় শক্তি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে 5G শুধু আমাদের মোবাইল ব্রাউজিং বা ইউটিউব দেখার অভিজ্ঞতাকে পাল্টে দেবে না, এটা আসলে স্বাস্থ্যসেবা, শিক্ষা, শিল্প, পরিবহন, বিনোদন মানে জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই একটা বড়সড় পরিবর্তন আনার সম্ভাবনা রাখে। ঠিক তাই। স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট, টেলিমেডিসিন বা দূর থেকে চিকিৎসা দেওয়া, রিমোট লার্নিং বা অনলাইনে ক্লাসরুমের অভিজ্ঞতা, কারখানায় অটোমেশন, বন্দরের স্বয়ংক্রিয় ক্রেন পরিচালনা, ক্লাউড গেমিং মানে ডিভাইসে গেম ইনস্টল না করেই খেলা, অগমেন্টেড আর ভার্চুয়াল রিয়ালিটির ব্যাপক ব্যবহার, এই সবকিছুই 5Gর হাত ধরে নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে। এই যে 5G এলো, এর তো একটা প্রেক্ষাপটও আছে নিশ্চয়ই। বাংলাদেশে মোবাইল প্রযুক্তির যে বিবর্তন, সেটাও তো বেশ দীর্ঘ। হ্যাঁ, তা তো বটেই। একেবারে ৮০ দশকের শেষের দিকে অ্যানালগ 1G দিয়ে যাত্রা শুরু। তারপর ৯০-এর দশকে এলো ডিজিটাল 2G, যার সাথে আমরা পেলাম SMS। ঠিক। এরপর অনেকগুলো বছর কেটে গেল। প্রায় ২০১৩ সালের দিকে এলো 3G, যেটা মোবাইল ইন্টারনেটকে জনপ্রিয় করে তুলল। আর তারও বছর পাঁচেক পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আমরা পেলাম 4G। সেই হিসাবে দেখলে 4G আসার প্রায় ৬.৫ বছরের মাথায় আমরা 5Gর বাণিজ্যিক যাত্রা শুরু হতে দেখলাম। হ্যাঁ, সময়টা মোটামুটি এরকমই। আচ্ছা, 5Gর এই আনুষ্ঠানিক পথ চলাটা ঠিক কবে থেকে শুরু হলো? মানে পরীক্ষামূলক চালু, তরঙ্গ নিলাম, এই বিষয়গুলো। পরীক্ষামূলকভাবে প্রথম চালু করেছিল টেলিটক ২০২১ সালের ডিসেম্বরে। এরপর আসল তরঙ্গ নিলামটা হয় ২০২২ সালের মার্চ মাসে। পূর্বের তথ্যে ফেব্রুয়ারি বলা হয়েছিল, মার্চ সঠিক। সেখানে কিন্তু 4টি অপারেটরই মানে গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং টেলিটক 5Gর জন্য তরঙ্গ কেনে। ও, বাংলালিংকও তরঙ্গ কিনেছে। কিন্তু ওরা তো এখনো বাণিজ্যিকভাবে চালু করেনি। হ্যাঁ, তরঙ্গ কিনেছে, চালু হয়তো করবে সামনে। এরপর এবছর মানে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সরকার 5G নীতিমালা চূড়ান্ত করে এবং মার্চ মাসে অপারেটরদের লাইসেন্স দেওয়া হয়। সেই নীতিমালায় কিন্তু একটা শর্ত ছিল। কি শর্ত? শর্ত ছিল, লাইসেন্স পাওয়ার ১ বছরের মধ্যে অপারেটরদের দেশের কিছু গুরুত্বপূর্ণ জায়গায়, যেমন আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্র বন্দর, ইপিজেড, হাইটেক পার্ক, এই ধরনের জায়গার 5G চালু করতে হবে। আচ্ছা, তাহলে তো একটা ডেডলাইন ছিলই। সেই শর্ত পূরণের একটা চাপও হয়তো এই বাণিজ্যিক চালুর পেছনে কাজ করেছে। হ্যাঁ, তেমনটা হতেই পারে। কারণ মার্চ ২০২৫-এ লাইসেন্স পেলে মার্চ ২০২৬-এর মধ্যেই শর্ত পূরণ করতে হতো। কিন্তু এখানেই তো সেই মিলিয়ন ডলার প্রশ্নটা চলে আসে, তাই না? 5Gর এত স্বপ্ন, এত সম্ভাবনা, এসব আমরা শুনছি এমন একটা সময়ে যখন দেশে বিদ্যমান 4G সেবার মান নিয়ে মানুষের অভিযোগের কোনো শেষ নেই। ঠিক, কল কথা বলতে বলতে কেটে যাচ্ছে, মানে কল ড্রপ। ইন্টারনেটের গতি তো কচ্ছপের মতো। বিশেষ করে আপলোড স্পিড তো খুঁজেই পাওয়া যায় না অনেক সময়। ঘরের ভেতরে নেটওয়ার্ক পাওয়াই যায় না। ভিডিও দেখতে গেলে খালি বাফারিং আর বাফারিং। এগুলো তো আমাদের প্রায় প্রতিদিনের অভিজ্ঞতা। অনেকে তো বিরক্ত হয়ে মোবাইল ডেটা ব্যবহারই ছেড়ে দিয়েছে, শুধু ওয়াইফাইয়ের উপর ভরসা করে চলে। এই অবস্থায় 5G আসলে কতটা অর্থবহ হবে? এটা একদম বাস্তবসম্মত একটা প্রশ্ন, এবং এই মুহূর্তে বাংলাদেশের টেলিকম সেক্টরের সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই। গ্রাহকদের মধ্যে এই অসন্তোষ তো চরম পর্যায়ে আছেই, এমনকি খোদ নিয়ন্ত্রক সংস্থা মানে বিটিআরসিও বিষয়টা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল এবং কিছুটা চাপে আছে। একটা অভিযোগ প্রায়ই শোনা যায় যে অপারেটররা নাকি 4G নেটওয়ার্কের কোয়ালিটি বাড়ানোর দিকে যথেষ্ট বিনিয়োগ করেনি বা মনোযোগ দেয়নি। তাদের ফোকাস নাকি ছিল শুধু গ্রাহক সংখ্যা বাড়ানোর দিকে। এটা কি সত্যি? দেখুন, এটা প্রমাণ করা কঠিন। অপারেটররা হয়তো বলবে তারা বিনিয়োগ করেছে, কিন্তু গ্রাহকদের অভিজ্ঞতা তো অন্য কথা বলে। 4G এর লাইসেন্স পাওয়ার পর ৬.৫ বছর কেটে গেছে, কিন্তু দেশব্যাপী একটা নিরবিচ্ছিন্ন ভালো মানের 4G সেবা কিন্তু আমরা এখনো পাইনি। এটাই বাস্তবতা। তাহলে এখন কি হবে? 4Gর এই বেহাল দশার মধ্যেই অপারেটরদের সব মনোযোগ কি 5Gর দিকে চলে যাবে, নাকি 4Gর মান উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? এখানেই একটা বেশ গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক ডেভেলপমেন্ট আছে। 5G চালুর ঠিক আগেই বা বলা যায় একই সময়ে বিটিআরসি কিন্তু টেলিযোগাযোগ সেবার মান নিয়ে একটা নতুন এবং আগের চেয়ে বেশ কঠোর নীতিমালা বা কোয়ালিটি অফ সার্ভিস QoS বেঞ্চমার্ক তৈরি করেছে। ও, তাই নাকি? হ্যাঁ, এবং এটা এই সেপ্টেম্বর মানে ২০২৫ সেপ্টেম্বর থেকেই কার্যকর হওয়ার কথা। এর মূল লক্ষ্যই কিন্তু হল বিদ্যমান সেবাগুলো, বিশেষ করে 4G সেবার মান বাড়ানো। কি আছে এই নতুন নীতিমালায়? তো 4Gর ক্ষেত্রে চোখে পড়ার মতো পরিবর্তনটা কি? ঠিক করে দেয়া। নতুন নিয়ম অনুযায়ী অপারেটরদের এটা নিশ্চিত করতে হবে যে তাদের 4G নেটওয়ার্কে যখন ড্রাইভ টেস্ট করা হবে
তখন সর্বনিম্ন ডাউনলোড গতি হবে 10 Mbps এবং সর্বনিম্ন আপলোড গতি হবে 2 Mbps। 10 MBPS ডাউনলোড আর 2 MBPS আপলোড, এটা সর্বনিম্ন মানদণ্ড? হ্যাঁ, সর্বনিম্ন। এটা যদি আসলেই অপারেটররা মেনে চলে এবং বিটিআরসি যদি এটা কার্যকর করতে পারে, তাহলে কিন্তু 4G ব্যবহারকারীদের অভিজ্ঞতায় একটা বিরাট ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে ওই 2 Mbps আপলোড স্পিডটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এর আগেও তো কোয়ালিটি অফ সার্ভিসের কিছু নিয়মকানুন ছিল, সেগুলো কতটা মানা হয়েছে তা নিয়ে তো প্রশ্ন আছেই। এবার কি এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে যে অপারেটররা এগুলো মানতে একরকম বাধ্য হবে? এটাই দেখার বিষয়। তবে এবারের নীতিমালায় শুধু কিছু বেঞ্চমার্ক বা মানদণ্ড ঠিক করেই কিন্তু থেমে থাকা হয়নি, এর সাথে তদারকি এবং রিপোর্টিংয়ের ব্যবস্থাটা অনেক জোরদার করা হয়েছে। কিরকম? অপারেটরদের এখন থেকে প্রতি মাসে বেশ কিছু মূল পারফরম্যান্স ইন্ডিকেটর বা কেপিআইস, যেমন নেটওয়ার্কের অ্যাক্সেসিবিলিটি মানে নেটওয়ার্কে সহজে কানেক্ট হওয়া যাচ্ছে কিনা, রিটেনেবিলিটি মানে কানেকশনটা ধরে রাখা যাচ্ছে কিনা, কল ড্রপ হচ্ছে কিনা, এবং নেটওয়ার্ক ইন্টেগ্রিটি মানে ডেটা স্পিড ঠিক থাকছে কিনা, এগুলোর উপর ভিত্তি করে রিপোর্ট জমা দিতে হবে। বিটিআরসি প্রতি মাসেই এই রিপোর্টগুলো বিশ্লেষণ করে নেটওয়ার্কের একটা হেলথ চেক করবে। হেলথ চেক? ইন্টারেস্টিং। শুধু না, অপারেটরদেরকে প্রতি মাসে তাদের নেটওয়ার্কের সবচেয়ে খারাপ পারফর্ম করছে এমন 50টা সাইট বা টাওয়ারের তালিকাও বিটিআরসিকে দিতে হবে। বলেন কি, সবচেয়ে খারাপ 50টা সাইটের তালিকা? হ্যাঁ, এর ফলে বিটিআরসি সরাসরি জানতে পারবে কোন কোন এলাকার সমস্যা বেশি এবং অপারেটরদের ওপর চাপ সৃষ্টি করতে পারবে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। এর পাশাপাশি কল ড্রপের হার 2Gতে সর্বোচ্চ 1 থেকে 1.5%, 4G ড্রাইভ টেস্টের সর্বোচ্চ 2%, কল সেটআপ টাইম মানে কল করতে ডায়াল করার পর কত দ্রুত রিং বাজে, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির নিশ্চয়তা, গ্রাহক যে প্যাকেজ কিনবে তার কমপক্ষে 95% গতি নিশ্চিত করতে হবে। এমনকি কল সেন্টারে ফোন করলে কত দ্রুত কল রিসিভ করা হয়, 90% কল 40 সেকেন্ডের মধ্যে, 100% কল 90 সেকেন্ডের মধ্যে, এই সব কিছুতে আগের চেয়ে অনেক কঠোর মানদণ্ড আর জবাবদিহিতার ব্যবস্থা রাখা হয়েছে। বাহ! তার মানে একদিকে যেমন 5Gর মতো নতুন প্রযুক্তি আসছে, অন্যদিকে বিদ্যমান যে 4G সেবা সেটার মান বাড়ানোর জন্য নিয়ন্ত্রক সংস্থার একটা বেশ জোরালো চাপ তৈরি হয়েছে। পরিস্থিতিটা বেশ জটিল আর ইন্টারেস্টিং হয়ে উঠেছে বলতে হবে। এখন একটা ডুয়াল চ্যালেঞ্জ। একদিকে নতুন প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ করতে হচ্ছে, নেটওয়ার্ক তৈরি করতে হচ্ছে, অন্যদিকে পুরনো যে প্রযুক্তি মানে 4G সেটার মানোন্নয়নও করতে হচ্ছে এই নতুন নীতিমালার চাপে পড়ে। দুটো কাজই কিন্তু যথেষ্ট ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। গ্রাহকরা এখন তাকিয়ে থাকবে এই দুই ফ্রন্টে অপারেটররা কতটা সফল হয় সেটাই দেখার বিষয়। তাহলে আজকের আলোচনা থেকে যে মূল বিষয়গুলো উঠে এলো সেগুলো যদি আরেকবার একটু গুছিয়ে বলি, দেশের প্রধান দুটি অপারেটর গ্রামীণফোন এবং রবি বাণিজ্যিকভাবে 5G সেবা চালু করেছে। হ্যাঁ, যদিও কভারেজ এখনো খুব সীমিত, মূলত কিছু বড় শহরের নির্দিষ্ট কিছু এলাকায়। এই সেবা ব্যবহারের জন্য আপাতত কোনো বাড়তি খরচ নেই, বিদ্যমান 4G ডেটা প্যাকেজেই চলবে। তবে গতি অনেক বেশি হওয়ার কারণে ডেটা খুব দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক, আর এর জন্য অবশ্যই 5G সাপোর্ট করে এমন হ্যান্ডসেট লাগবে এবং কভারেজ এলাকার মধ্যে থাকতে হবে। সিম কার্ড বদলানোর প্রয়োজন নেই। প্রযুক্তিগতভাবে 5G শুধু দ্রুত ইন্টারনেট নয়, এটা কম ল্যাটেন্সি এবং একসাথে অনেক ডিভাইস কানেক্ট করার ক্ষমতা রাখে, যা ভবিষ্যতে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, পরিবহন সহ নানা খাতে বিপ্লব আনতে পারে। এর সম্ভাবনা অনেক। কিন্তু এই সবকিছু ঘটছে এমন একটা সময়ে যখন দেশের 4G সেবার মান নিয়ে ব্যাপক অসন্তোষ রয়েছে। আর এই সমস্যার সমাধানে বিটিআরসি সম্প্রতি সেবার মান নিয়ে নতুন এবং কঠোর নীতিমালা কার্যকর করতে যাচ্ছে। একদম নিখুঁত সারসংক্ষেপ। এখন দুটো বিষয় দেখার। এক, এই নতুন 5G প্রযুক্তি সুবিধা সাধারণ মানুষের নাগালের মধ্যে কবে আসে, আর দুই, অপারেটররা কি সত্যি বিদ্যমান 4G নেটওয়ার্কের মানোন্নয়নে যথেষ্ট আন্তরিক হবে এবং বিটিআরসি কি নতুন নীতিমালা কার্যকর করতে পারবে। আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা বা চিন্তার খোরাকটা লুকিয়ে আছে। 5Gর প্রতি এই যে নতুন মনোযোগ, এই যে বিপুল বিনিয়োগ, এটা কি শেষ পর্যন্ত বিদ্যমান 4G নেটওয়ার্কের উন্নয়নেও গতি আনবে, নাকি 5G হ্যান্ডসেটের উচ্চ মূল্য আর প্রাথমিক সীমিত কাভারেজের কারণে এটা শুরুতে শুধু সমাজের একটা ছোট অংশের প্রযুক্তি হয়ে থাকবে, যা ডিজিটাল বৈষম্যকে হয়তো আরও বাড়িয়ে তুলবে? এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে। আমাদের দেখতে হবে আগামী দিনে গ্রাহকদের অভিজ্ঞতা কেমন হয়।